নমস্কার। পেত্নীর প্রতিশোধের অন্তিম পর্ব আজকে শোনাব। ভোলাতান্ত্রিক তার শিষ্যের পা দুটো অকেজো হয়ে গেছে দেখে কষ্ট পেল। সে তনয়ার দিকে বিস্ফারিত চোখে তাকালো। তনয়ার তার চোখে চোখ রাখল, তারপর গলার দিকে তাকালো। ভোলাতান্ত্রিকের মনে হলো যেন তার চোখ দুটোতে আর গলায় আগুন ধরে গেছে। চোখ দুটোতে আর গলায় সে তীব্র যন্ত্রণা অনুভব করছে। সে আর্তনাদ করছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তার চোখ দুটো আর গলাটা বিকৃত হয়ে গেল। তনয়া বলল, এই সুন্দর পৃথিবী তুই আর দেখতে পারবি না, কথাও বলতে পারবি না। শশীকান্ত আর অর্পিতাকে বহু বছর ধরে আটকে রেখে নরক যন্ত্রণা দিয়েছিস। আমি তোকে আর কালুতান্ত্রিককে আটকে রাখবো না, মুক্ত রাখবো। তোরা মুক্ত অবস্থায় সব কিছু শুনতে পারবি, বুঝতে পারবি, কিন্তু কিচ্ছু করতে পারবি না, বলতেও পারবি না। কালুতান্ত্রিক শুধু দেখতে পাবে। গুরু শিষ্যের খুব ভাব, তাই তোরা স্টেশনের এক কোণে বসে ভিক্ষা করবি। তোদের মতো শয়তান তান্ত্রিকদের পরিণতি দেখে লোকে অশুভ শক্তির সাধনা করতে ভয় পাবে। লোকে তোদের ছায়াও মারাবে না, তোদের দিকে সবাই থুতু ছেটকাবে। এক জায়গায় শুয়ে থেকে তোরা ভয়ানক নরক যন্ত্রণা ভোগ করবি। তনয়া এবার বিস্ফারিত চোখে ভোলাতান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, এই মুহূর্ত থেকে তোর সমস্ত অশুভ শক্তির বিনাশ হলো। তোর আর কোনো শক্তি রইল না। তুই যেখানে যেখানে অশুভ শক্তি প্রয়োগ করেছিস সব নষ্ট হলো। গুরু শিষ্য যতই মনে মনে মন্ত্র আওড়াস, তোদের মন্ত্রে কোনো কাজ হবে না। তনয়া এবার ভোলাতান্ত্রিক আর কালুতান্ত্রিককে স্টেশনের দিকে নিক্ষেপ করল। তারা স্টেশনের এক কোণে পড়ে কাতরাতে লাগলো। তারা তনয়ার কণ্ঠস্বর শুনল, এটাই তোদের উপযুক্ত স্থান। তনয়া ফিরে এলো মুখার্জি বাড়িতে। সে দেখল শশীকান্তের পাহারায় থাকা তার ঘরের জানালা ঘেঁষা সেই গাছটি আর নেই। ঘরের ছাদে থাকা ভয়ঙ্কর বিদঘুটে পাখিটা মরে ভস্ম হয়েছে। পরমাদেবীর মনে পড়ে গেছে সব কথা। তিনি রতিকান্তকে চর মারছেন আর চিৎকার করে বলছেন, হারামজাদা, তোর ভাইকে তুই আর তোর বাবা আটকে রেখেছিস শুধু একটা হীরের জন্য। এত লোভী কেন তোরা? এই হীরেই আমার শশীকান্তের জীবনে কাল হলো। তনয়া বাড়ির পিছনের আম গাছটার সাথে রতিকান্ত আর তার দুই ছেলেকে বাঁধল। বিশাল পুলিশ বাহিনী এসে পুরো মুখার্জি বাড়িটা ঘিরে ফেলল। এলাকার বহু মানুষ ঘৃণা আর কৌতূহল নিয়ে মুখার্জি বাড়ি থেকে খানিকটা দূরত্ব দাঁড়িয়ে মুখার্জি বাড়িতে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করছে। নকুল কয়েকজন পুলিশ কর্মীদের সাথে বাড়ির ভেতরে ঢুকেছে। এই পুলিশ কর্মীদের মধ্যে আছেন সৎ আর নির্ভীক পুলিশ ইন্সপেক্টর অনিকেত চৌধুরী। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন না। তনয়া তৃষ্ণার কানে কানে বলল, আমায় কিন্তু এই বাড়ির লোকেরা ছাড়া কেউ দেখতে পাবে না, আমার কথা শুনতেও পাবে না। আমি যেমন বলবো তুমি তেমন করবে। তৃষ্ণা বুঝে গেছে তনয়া মানুষ নয়, অন্য কিছু। সে মাথা নাড়ল। আগে মুখার্জি বাড়ির বিরাগভাজন লোকদের রাতের অন্ধকারে এনে ধরে পুকুরের ওই পারে শশীকান্তের ঘরটিতে ঢুকিয়ে প্রচণ্ড মারা হতো। মারের চোটে অনেকে মরে যেত, আবার অনেকে আধমরা হয়ে যেত। তাদের সুড়ঙ্গের ভেতরে ফেলে দেওয়া হতো, কেউ তাদের খোঁজ পেত না। জীবিত অবস্থায় যাদের ফেলা হতো তারাও আতঙ্কে, শ্বাসকষ্টে আর না খেতে পেয়ে মারা যেত। শশীকান্তকে ঘরটিতে আটকে রাখার পর থেকে এ ঘরে আর কোনো লোকজনকে ঢোকানো হয়নি। শশীকান্তের ওপর থেকে অশুভ শক্তি দূর হয়েছে।
সে জানে না কত বছর ধরে সে আটকে আছে। সে ঘরের দরজায় থাবা দিচ্ছে আর বলছে, তোদের হাতে পায়ে ধরছি, দরজা খোল, অর্পিতাকে ছেড়ে দে। পুলিশ এসে দরজা খুলে ভেতরে ঢুকল। ভেতরটা অপরিচ্ছন্ন, অপরিষ্কার। এই ঘরে শশীকান্ত দীর্ঘ 18-19 বছর বন্দি। পুলিশ আসবে বলে তনয়া আজ ঘর বাথরুম পরিষ্কার করেনি। পুলিশ ইন্সপেক্টর অনিকেত শশীকান্তকে বললেন, আপনি সুস্থ আছেন তো? নকুল বাবার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। তার চোখের জল বাঁধ মানছে না। শশীকান্ত কাতর হয়ে ইন্সপেক্টরকে বলল, আমি ভালো আছি, আমার স্ত্রী অর্পিতাকে বাঁচান। পুলিশ ইন্সপেক্টর অনিকেত বললেন, কোথায় আপনার স্ত্রী? শশীকান্ত পুলিশ কর্মীদের বাথরুমের কাছে নিয়ে গেল। বাথরুম দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। সবাই নাকে রুমাল চাপা দিল। বাথরুমটির মেঝে সিমেন্টের, চারিদিকে ফেটে ফুটে গেছে। বাথরুমের একদিকে পায়খানার প্যান বসানো আছে। বাথরুমে একটা ছোট মগ ছাড়া কিছু নেই। শশীকান্ত বলল, এই বাথরুমের নিচে সুড়ঙ্গ আছে, সেখানে আমার স্ত্রীকে আমার দাদা আর বাবা আর ভোলাতান্ত্রিক মিলে বন্দি করে রেখেছে। পুলিশ কর্মীরা ভালো করে বাথরুমটা দেখতে লাগলেন। মুখার্জি বাড়ির বাইরে পাঁচু গুন্ডা তার সশস্ত্র দলবল নিয়ে হাজির হয়েছে। তাদের দেখে কৌতূহলী লোকজনেরা যে যেখানে পারল দৌড়ে পালালো। পাঁচু গুন্ডারা দূর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালালো। তনয়া তাড়াতাড়ি বাড়ির বাইরে এলো। পুলিশও পাল্টা গুলি চালালো। পুলিশের সাথে পাঁচু গুন্ডা আর তার দলের লোকেদের তুমুল লড়াই চলছে। পাঁচু গুন্ডা আর তার লোকেদের ছোঁড়া গুলি, ইট, পাথর সব লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। অথচ পুলিশ গুলি ছুড়লেই পাঁচুর লোকেদের কারোর হাতে, কারোর পায়ে, কারোর পিঠে, কারোর বুকে লাগছে। পাঁচু অবাক হলো, হচ্ছেটা কি? তাদের একটা গুলিও পুলিশের গায়ে লাগছে না। একজন পুলিশকর্মী সাবধানে একটি গাছের আড়ালে গিয়ে দাঁড়ালেন। একটু দূরে পাঁচু গুন্ডা দাঁড়িয়ে আছে। পাঁচু বন্দুক তাক করে আছে। গাছের আড়ালে থেকে পুলিশকর্মীটি একটি কাঠের টুকরো কুড়িয়ে পাঁচুর বন্দুকের দিকে ছুঁড়ে মারলেন। পাঁচুর বন্দুক তার হাত থেকে নিচে পড়ে গেল। অন্য একজন পুলিশকর্মী পাঁচুর দিকে বন্দুক তাক করে গুটি গুটি পায়ে তার দিকে এগোচ্ছে আর বলছে, ধরা দে, না হলে গুলি করব। পুলিশ আর পাঁচু প্রায় মুখোমুখি। এমন সময় হঠাৎ পাঁচু তার প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে পুলিশকর্মীটিকে গুলি করল। পুলিশকর্মীটিকে কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। তিনি পড়ে গেলেন। পরপর 5টি গুলির আওয়াজ হলো। পুলিশকর্মীটি দেখলেন পাঁচু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গোঁড়াচ্ছে। তার 2 পায়ে, 2 হাতে আর মাথায় একপাশে গুলি লেগেছে। সে যন্ত্রণায় ছটফট করছে। একজন পুলিশকর্মী পড়ে যাওয়া পুলিশকর্মীটির কাছে এসে তাকে বললেন, হারামজাদার জ্বালায় সবাই বড্ড যন্ত্রণায় আছে, একেবারে শেষ করে দিতে পারতেন। পড়ে যাওয়া পুলিশকর্মীটি অবাক হয়ে বললেন, আমি গুলি চালাইনি, পাঁচু আমার দিকে গুলি ছুটছিল। মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাই আমি বেঁচে গেলাম। পড়ে যাওয়া পুলিশকর্মীটি তার বন্দুক খুলে দেখলেন তার বন্দুকে যে কটি গুলি থাকার কথা সে কয়টি গুলি আছে। পাঁচুর দলবলরা কেউ পালাতে পারল না। তাদের সবারই গুলি লেগেছে। পুলিশকর্মীরাও অবাক হলেন। পাঁচু ও তার দলের ছোঁড়া একটা গুলি বা ইট পাথর তাদের শরীরে লাগেনি। কেউ যেন তাদের বাঁচিয়ে দিয়েছে। পাঁচুকে 2 জন পুলিশকর্মী চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তুলল। তার দলের লোকদেরও ভ্যানে তুলল। তারপর কড়া প্রহরায় পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছে। পাঁচু গুন্ডা হঠাৎ মেয়েলি কণ্ঠের আওয়াজ শুনতে পেল, তুই এ জন্মে আর হাঁটাচলা করতে পারবি না। তোর হাত দুটো দিয়েও কিচ্ছু করতে পারবি না। যতদিন বাঁচবি পঙ্গু হয়ে জেলে কাটাবি। আর সারা জীবন কার কী ক্ষতি করেছিস সেটা নিয়ে ভাববি
আর অনুশোচনায় দগ্ধ হবি। পাঁচু কাঁপা গলায় বলল, কে? তনয়া তার মরার আগের রূপ অর্থাৎ মিলির রূপ ধরে তার উল্টো দিকে সিটে বসে বলল, দেখ চিনতে পারিস কিনা। পাঁচু মিলিকে দেখে ভয়ে আঁতকে উঠল। পুলিশ ভ্যানের আর কেউ মিলিকে দেখতে পাচ্ছে না, তার কথা শুনতেও পাচ্ছে না। মিলি বলল, আমার জেঠুকে তুই গুলি করে মেরেছিলি, আমার জেঠিমাকে শ্বাসরোধ করে মেরেছিস। মানুষকে মারতে তোদের এতটুকু হাত কাঁপে না। কত পরিবারকে তোরা কত রকমভাবে কষ্ট দিয়ে চলেছিস, তার ইয়ত্তা নেই। তোর সঙ্গীকে আমি আগেই মেরেছি, বাকিরাও দেখ কেমন সাজা পাচ্ছে, আর আরও পাবে। তুই তীব্র মাথার যন্ত্রণা আর শ্বাসকষ্টে ভুগবি, তবে সহজে মরবি না। তুই জেলের অন্ধকার কুঠুরিতে তিলে তিলে মরবি। কথাগুলো বলে মিলি অদৃশ্য হলো। ইন্সপেক্টর অনিকেত ও আরও দুজন পুলিশকর্মী বাথরুমটা ভালো করে পরীক্ষা করে সুড়ঙ্গের হদিশ পেলেন না। ইন্সপেক্টর অনিকেত শশীকান্তকে বললেন, এখানে সুড়ঙ্গ আছে বলে তো মনে হচ্ছে না। শশীকান্ত জোরের সাথে বলল, আছে স্যার। ইন্সপেক্টর অনিকেত ভাবলেন, অনেক বছর একটা ঘরে বন্দি থাকার জন্য হয়তো শশীকান্তের মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে, তাই তিনি এমন বলছেন। নকুল তার বাবার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি নকুল, তোমার ছোট ছেলে। শশীকান্ত তার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। সে নকুলকে চিনতে পারছে না, কি করেই বা চিনবে? 3.5 বছরের নকুল এখন 23 বছরের যুবক। নকুল বলল, আমি বড় হয়ে গেছি বাবা। তুমি 18-19 বছর ধরে এ ঘরে বন্দি আছো। এত বছর আমি বন্দি? সত্যি তুই আমার নকুল? হ্যাঁ বাবা। নকুলের চোখ বেয়ে জল পড়ছে। শশীকান্ত নকুলকে বুকে জড়িয়ে ধরল। পাশে দাঁড়িয়ে নিহার কাঁদছে। নকুল তাকে দেখিয়ে বলল, এ আমার দাদা নিহার। শশীকান্ত কাতর কণ্ঠে বললেন, ও তো মাছ। নকুল বলল, এখন মানুষ হয়ে গেছে, সে অনেক কথা, তোমাকে পরে সব বলবো। শশীকান্ত নিহারকেও জড়িয়ে ধরে কাঁদতে লাগল। পুলিশকর্মীরা সুড়ঙ্গের কোনো সন্ধান না পেয়ে বাথরুম থেকে বের হচ্ছেন। শশীকান্ত এবার তাদের কাছে গিয়ে কাকুতি মিনতি করতে লাগল, এখানটায় খুঁড়ুন স্যার, সুড়ঙ্গ আছে। তনয়া দেখল অশুভ শক্তি নষ্ট হওয়াতে অর্পিতার শ্বাসকষ্ট হচ্ছে। সে তৃষ্ণাকে বলল, পুলিশদের বলো রতিকান্তকে এখানে নিয়ে আসতে, রতিকান্ত সুড়ঙ্গটা দেখিয়ে দেবে। তৃষ্ণা তনয়ার কথা মতো ইন্সপেক্টরকে বলল, স্যার, রতিকান্ত জেঠুকে ভেতরে আনুন, উনি সুড়ঙ্গটা দেখিয়ে দেবেন। ইন্সপেক্টরের নির্দেশ মতো একজন কনস্টেবল রতিকান্তের বাঁধন খুলে তাকে শশীকান্তের ঘরের দিকে নিয়ে আসছে। সে আসতেই চাইছে না। পুলিশ তাকে জোর করে টানতে টানতে নিয়ে এলো। রতিকান্তের কপালে চিন্তার ভাঁজ পড়ল। পুলিশ ইন্সপেক্টর অনিকেত রতিকান্তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, সুড়ঙ্গ কোথায় দেখিয়ে দিন। রতিকান্ত আকাশ থেকে পড়ার মতো ভঙ্গিমায় বলল, সুড়ঙ্গ? এই বাড়িতে সুড়ঙ্গ? এই বাড়িতে সুড়ঙ্গ আছে এ কথা তো কোনোদিন আমি শুনিনি। তনয়া বলল, তাই শুনিসনি কোনো দিন? রতিকান্ত এবার রীতিমতো ঘামছে, ভয়ে তার কাঁপুনি আসছে। শশীকান্ত অসহায়ের মতো বলল, সুড়ঙ্গ বাথরুমে আছে, দাদা মিথ্যে কথা বলছে। নকুল দৌড়ে বাড়ি থেকে শাবল আনল। সে শশীকান্তের ঘরের বাথরুমে ঢুকতে গেল। তনয়া ইশারায় তাকে বারণ করল। নকুল শাবল নিয়ে ঘরের একপাশে সরে দাঁড়ালো। তনয়া রতিকান্তকে ঠেলা দিয়ে বাথরুমে ঢোকালো। তারপর বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে বলল, সুড়ঙ্গের দরজাটা খোল। রতিকান্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তনয়া বলল,
খোল, নইলে ওই সুড়ঙ্গে ভরে তোকে আমি হত্যা করব। রতিকান্ত কাঁপছে। ইন্সপেক্টর অনিকেত বাঁচখাই গলায় বললেন, সুড়ঙ্গ কোথায় দেখান। বাথরুমের মেঝেতে অনেক ফাটা রয়েছে, কোথাও সিমেন্টের চলটি উঠে গেছে। দেওয়ালের গায়ের দিকের মেঝেতে কোথাও কোথাও ফাটলটা একটু বেশি। শশীকান্তের ঘর আর বাথরুমটা দেখলে বোঝা যায় এটি বহু পুরনো। তনয়া তৃষ্ণার হাতে সরু একটা লোহার রড দিয়ে বলল, এটা রতিকান্তকে দাও। রডটার মাথাটা সামান্য বাঁকানো। তৃষ্ণা বাথরুমে ঢুকে রডটি রতিকান্তের হাতে দিল। রতিকান্ত ঝাঁঝিয়ে উঠে বলল, এটি কোথায় পেলি তুই? তৃষ্ণা কিছু না বলে বাথরুম থেকে বেরিয়ে এলো। ইন্সপেক্টর অনিকেত রতিকান্তকে ধমকের সুরে বললেন, গলা নামিয়ে কথা বলবেন, আগে সুড়ঙ্গটা দেখান। বাথরুমের যেদিকে পায়খানার প্যান রয়েছে তার উল্টো দিকের দেওয়ালের গায়ের মেঝের একটা ফাটলে রতিকান্ত সরু তারের বাঁকানো মাথাটা ঢুকিয়ে দিল। এবার তারের বাঁকানো মাথাটা ফাটলের ভেতরে ঝুলে থাকা বাচ্চাদের আংটির মতো ছোট্ট একটা আংটায় বাঁধিয়ে দিয়ে তারটি টানল। ছোট আংটাটা বেরিয়ে এলো। এবার 1.5 হাত মতো সরে এসে আরেকটা ফাটল থেকে আরেকটা আংটা একই পদ্ধতিতে বার করল। আংটাটি খুব ছোট হলেও মজবুত। এবার দুটো আংটা ধরে কয়েকবার টান দিতেই সিমেন্টের চাঙড় উঁচু হয়ে গেল। এটা আসলে সিমেন্টের চাঙড় নয়, এটা শক্ত সেগুন কাঠের পাটাতন। এর ওপরটায় একটা বিশেষ প্রক্রিয়ায় সিমেন্টের প্রলেপ দেওয়া রয়েছে। যে কেউ দেখলে ভাববে এটা সিমেন্টেরই মেঝে। কাঠের পাটাতনটি গোল বা চৌকো নয়। কাঠের পাটাতনের কোনো জায়গা খানিকটা বাড়ানো, আবার কোনো জায়গায় গোল হয়ে চৌকো রয়েছে। অর্থাৎ কাঠের পাটাতনের চারপাশটা অসমান, যাতে সবাই ভাবে মেঝে ফেটে গেছে। কিন্তু চৌকো বা গোল আকারের ফাটলের মতো দেখা গেলে লোকের চোখে পড়ত। প্যানের দিকটা অবশ্য সিমেন্টের মেঝে। পুলিশ কর্মীরা অবাক হয়ে গেলেন। তারা এত ভালো করে দেখেও বুঝতে পারেনি যে এখানে সুড়ঙ্গ আছে। শশীকান্ত ব্যস্ত হয়ে পড়েছে অর্পিতার জন্য। পুলিশ কর্মীরা কাঠের পাটাতনটি সরাতেই কেমন একটা দুর্গন্ধ তাদের নাকে গেল। সুড়ঙ্গের ভেতরটায় টর্চ মেরে দেখলেন নামার সিঁড়ি আছে। আগে পুলিশ ইন্সপেক্টর অনিকেত ও আরেকজন পুলিশকর্মী নামলেন। তারা সুড়ঙ্গের ভেতরে ঢুকলেন। ভেতরটা অন্ধকার। সুড়ঙ্গের ভেতরটা বেশ বড়, উচ্চতা 7 ফুট, অর্থাৎ একটা মানুষ অনায়াসে সুড়ঙ্গের ভেতর দিয়ে হেঁটে যেতে পারে। তারা দুজন সুড়ঙ্গের ভেতরে ঢুকে গেলেন। আরও 3 জন পুলিশকর্মী ঢুকলেন সুড়ঙ্গের ভেতরে। একটুখানি যেতেই পুলিশকর্মীদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। চারিদিকে শুধু হাড়গোড় আর মানুষের কঙ্কাল। একটু দূরে গিয়ে তারা দেখলেন অর্পিতা পড়ে আছে। অশুভ শক্তি তার ওপর থেকে নষ্ট হয়েছে। তার খুব শ্বাসকষ্ট হচ্ছে। 3 জন পুলিশকর্মী অর্পিতাকে ধরে উপরে উঠিয়ে ঘরের বাইরে আনলেন। অর্পিতা এত বছর সুড়ঙ্গে আটকে থেকেও বেঁচে আছে দেখে তারা অবাক হলেন। অর্পিতাকে জীবিত দেখে পরমাদেবী খুশিতে কেঁদে উঠলেন। আগে তিনি অর্পিতাকে দেখেননি, এই প্রথম দেখছেন। বাড়ির বাইরের বড় গেটের সামনে অ্যাম্বুলেন্স এলো। অর্পিতাকে পুলিশকর্মীরা অ্যাম্বুলেন্সে তুললেন। শশীকান্ত, নকুল আর নিহারও অ্যাম্বুলেন্সে উঠল। অ্যাম্বুলেন্সটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। অর্পিতা চারপাশটা দেখছে। প্রায় 18-19 বছর পর অর্পিতা সূর্যের আলো, মানুষজন দেখছে। শশীকান্ত অর্পিতার হাত ধরল। দুজনেই কাঁদছে। অর্পিতা কথা বলার মতো অবস্থাতেই নেই। আরও কয়েকজন পুলিশকর্মী সুড়ঙ্গে ঢুকলেন। তারা সুড়ঙ্গটা ভালো করে দেখছেন আর আশ্চর্য হচ্ছেন। এ কী অবস্থা! এ দেখি কঙ্কালের ঢিবি। ইন্সপেক্টর অনিকেত ফোন করে ফরেন্সিক বিশেষজ্ঞদের আসতে বললেন। সুড়ঙ্গটা অনেকটা দূর চলে গেছে। ভেতরটায় হাড়গোড় মাথার খুলিতে ভর্তি।
কঙ্কালগুলো দেখে মনে হচ্ছে বহু পুরনো। পুলিশকর্মীরা যত এগোচ্ছেন তত হতবাক হয়ে যাচ্ছেন। কত বছর ধরে কত মানুষকে এরা মেরেছে। সুড়ঙ্গের ভেতর দিয়ে পুলিশকর্মীরা টর্চ জ্বেলে এগোচ্ছেন। সুড়ঙ্গের পথটা মাঝে মাঝে বেঁকে যাচ্ছে। তারা এবার দুটো কঙ্কাল পাশাপাশি দেখতে পেলেন। তনয়া বুঝল এই কঙ্কাল দুটি অর্পিতার বাবা মায়ের। পুলিশকর্মীরা অনেকটা পথ গিয়ে দেখলেন সুড়ঙ্গের উচ্চতা হঠাৎ কমে গেছে, আর দাঁড়িয়ে হাঁটা যাবে না। এবার তারা মাথা নিচু করে 3 ফুট মতো গিয়ে দেখলেন সামনের পথ বন্ধ, আর এগোনো যাবে না। ইন্সপেক্টর অনিকেত সামনের দেওয়ালের পা দিয়ে কয়েকবার জোরে আঘাত করলেন। সুড়ঙ্গটা কেমন যেন নড়ে উঠল। একজন পুলিশকর্মী আতঙ্কের সুরে বললেন, স্যার, সুড়ঙ্গটা ভেঙে না পড়ে। পুলিশ ইন্সপেক্টর অনিকেত তার কথায় কান না দিয়ে এবার মাথার উপরের দিকটা হাত দিয়ে জোরে থাবা দিলেন। কেমন একটা শব্দ হলো। তিনি এবার মাথাটা নিচের দিকে রেখে পা দুটো ওপরের দিকে দিয়ে সমানে পা দুটোর তলা দিয়ে ওপরটায় আঘাত করে যাচ্ছেন। এক সময় ওপরটা নড়ে উঠে একটু ফাঁক হয়ে গেল। ঝুপ করে কিছুটা মাটি তার গায়ে পড়ল। বাইরে কিছুটা আলো ভেতরে ঢুকল। ইন্সপেক্টর এবার পা দুটো নামিয়ে মাথা তুললেন। তারপর হাত দিয়ে ওপরটার ঢাকনাটা কিছুটা সরিয়ে তার ভেতর দিয়ে মাথা বের করলেন। সিমেন্টের চাঙড় দিয়ে সুড়ঙ্গের এপাশের মুখটা বন্ধ করা ছিল। দীর্ঘদিন ধরে সুড়ঙ্গের মুখটা বন্ধ থাকার ফলে বাইরের দিকে অনেক আগাছা জন্মে সিমেন্টের চাঙড়টাকে শক্ত করে আটকে ধরেছিল। এবার চাঙড়ের চারপাশে ধুলো মাটি জমে চাঙড়টা সুড়ঙ্গের মুখে শক্ত হয়ে আটকে মাটির সাথে মিশে গিয়েছিল। চাঙড়টা আর আগাছা সরিয়ে দিয়ে পুলিশকর্মীরা বাইরে বেরোলেন। বাইরেটায় গাছপালায় ভর্তি। তারা জঙ্গলে এসে পড়েছেন। তার মানে সুড়ঙ্গটা শশীকান্তের ঘরের ভেতরের বাথরুম থেকে শুরু হয়ে জঙ্গলে এসে শেষ হয়েছে। মুখার্জি বাড়ির পূর্বপুরুষেরা এই সুড়ঙ্গটি বানিয়েছিলেন। তারা ভেবেছিলেন বাড়িতে যদি কখনো পুলিশ ঢোকে তাহলে তারা এই সুড়ঙ্গ দিয়ে নিরাপদে বেরিয়ে গিয়ে জঙ্গলে গা ঢাকা দিতে পারবেন। পরবর্তীকালে তারা ভাবলেন এই সুড়ঙ্গে মানুষ মেরে রাখলে কেউ লাশের খোঁজ পাবে না, তারা নিরাপদ থাকবেন। তাই পুকুরের ওই পাড়ের ঘরটিতে তারা মানুষ মেরে সুড়ঙ্গে ফেলে রাখা ধরেছিলেন। একসময় মানুষকে মেরে রক্তাক্ত অবস্থায় কর্তামশাইরা এই সুড়ঙ্গে ফেলে দিত। এই জন্য তনয়া বাথরুমে রক্ত দেখেছিল। ফরেনসিক বিশেষজ্ঞরা এলেন। তারা সুড়ঙ্গে ঢুকে এত কঙ্কাল হাড়গোড় দেখে বিস্ময় প্রকাশ করলেন। তারপর সেগুলো তারা ভালো করে দেখতে লাগলেন। পুলিশকর্মীরা আবার সুড়ঙ্গ পথে ফিরে বাইরে এলেন। তনয়া তৃষ্ণাকে বলল, ওনাদের পিছনের দরজা দিয়ে রাজমহলে নিয়ে যাও। তৃষ্ণা মাথা নাড়ল। তারপর ইন্সপেক্টর অনিকেতকে বলল, এবার রাজমহলে চলুন স্যার। রতিকান্তকে পুলিশ নজরে রেখেছে। তার হাতে হাতকড়া পরানো আছে। সে তৃষ্ণার কথা শুনতে পেয়ে তার দিকে কটমট করে তাকিয়ে বলল, এই মগের বড্ড সাহস হয়েছে। চুপ কর, নইলে থাবড়ে তোর গাল লাল করে দেবো। একজন পুলিশকর্মী রতিকান্তের গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বললেন, তোর তেজ এখনো কমেনি দেখছি। ঘরের ভেতরে এত মানুষের কঙ্কাল, শালা তোদের সবার ফাঁসি হবে। ইন্সপেক্টর অনিকেত আরও 2জন পুলিশকর্মী রাজমহলের দিকে যাচ্ছেন। রতিকান্ত চিৎকার করে বলল, ওখানে কিছু নেই, ও ঘরটায় যাবেন না। অরুণ আর বরুণ বাঁধা অবস্থায় দেখছে পুলিশকর্মীরা রাজমহলের দিকে আসছেন। তাদের চোখ মোটা মোটা হয়ে গেছে। অরুণ বলল, ও ঘরে ঢুকবেন না স্যার। পুলিশ ইন্সপেক্টর অনিকেত বললেন, আমরা রাজমহলে ঢুকি, এটা যখন তোরা চাস না তখন ওই ঘরে আমাদের ঢুকতেই হবে। ঘরটার নাম রাজমহল। ওখানে কী রাজকীয় ব্যবস্থা আছে সেটা আমরা দেখার জন্য উৎসুক। তৃষ্ণা
পুলিশ কর্মীদের সাথে রাজমহলের কাছে এসে দাঁড়ালো। রাজমহলের পিছন দিক দিয়ে সরাসরি ঢোকার দরজা দেখে তৃষ্ণার দরজার দিকে বিস্ময়ে তাকিয়ে রইল। আগে সে এই দরজার জায়গায় দেওয়াল দেখেছে। তনয়া ভেতর দিয়ে দরজা খুলে দিল। পুলিশ কর্মীরা রাজমহলে ঢুকলেন। ঘরটি শান্ত, স্নিগ্ধ। ঘরটি অনেক বড়, বেশ সুন্দর। দামি আসবাবপত্র রয়েছে। ঘরটিতে দেওয়াল আলমারি দেখা যাচ্ছে। পুলিশ কর্মীরা সুন্দর দেওয়াল আলমারিটির পাল্লা খুললেন। সেটিতে দামি দামি মদের বোতল সাজানো। নিষিদ্ধ মাদক দ্রব্য রয়েছে। পুলিশ সেগুলো বাজেয়াপ্ত করল। ভোলাতান্ত্রিকের অশুভ শক্তির প্রভাবে রাজমহলের এই দেওয়াল আলমারিটা আগে মুখার্জি বাড়ির কুপুত্ররা ছাড়া কেউ দেখতে পেত না। পুলিশ কর্মীরা দেখলেন এই ঘরে মোট 3টে দরজা। একটা বাইরে যাওয়ার, আরেকটা দিয়ে হল ঘরে ঢুকে বাড়ির অন্য ঘরগুলোতে যাওয়া যায়, আর একটা দরজা যেটাতে তালা মারা রয়েছে। রতিকান্তকে ডেকে এনে তারা তালা খোলালেন। এই হলো ছোট ঘর। এই ছোট ঘরের অন্য কোনো দরজা নেই। দরজার পাল্লাটা খুলতেই কেমন একটা বিশ্রী গন্ধ সবার নাকে এলো। অশুভ শক্তি আর নেই, তাই ঘর দুটো স্বাভাবিক অবস্থায় ফিরেছে। পুলিশ কর্মীরা গন্ধের উৎস খুঁজে পেলেন না। ঘরটি ফাঁকা। তারা সন্দেহজনক কিচ্ছু ঘরটিতে পেলেন না। তনয়ের কথা মতো তৃষ্ণা ইন্সপেক্টর অনিকেতকে বলল, স্যার, এই ঘরটির নিচে বড় গর্ত আছে। রতিকান্ত এক পাশে দাঁড়িয়ে আছে। সে ভয়ে কাঁপছে। তৃষ্ণা তাকে দেখিয়ে ইন্সপেক্টরকে বলল, জেঠুকে বলুন, জেঠু গর্ত দেখিয়ে দেবেন। ইন্সপেক্টর অনিকেত রতিকান্তকে বললেন, গর্তটা দেখিয়ে দে। রতিকান্ত অবাক হওয়ার ভান করে বলল, এখানে ঘরের ভেতরে গর্ত আসবে কোথা থেকে? ইন্সপেক্টর তার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে তার পিঠে একটা লাঠির বাড়ি মারলেন। এক বাড়িতেই সে কুঁকড়ে গেল। এই ঘরের গর্তের মুখটা একটা অভিনব পদ্ধতিতে খোলে। ঘরের দেওয়ালের এক পাশের মেঝের একটি নির্দিষ্ট জায়গায় দুটো পা একসাথে রাখলে যেদিকে পা রাখা হয়েছে তার বিপরীত দিকটা উঁচু হয়ে যায়। ঘরটির মেঝে মোজায়েক করা। রতিকান্ত নির্দিষ্ট জায়গায় দুটো পা রাখতেই ঢাকনাটা উঁচু হলো। বৃষ্টি পচা গন্ধে ঘর ভরে গেল। সবাই নাকে রুমাল চাপা দিলেন। ঢাকনাটা মোটা সেগুন কাঠের। এর ওপর বিশেষ প্রক্রিয়ায় মোজায়েক পাথরের মতো রং করা হয়েছে। ঢাকনাটা বন্ধ করলে কেউ বুঝতেই পারবে না এখানে কাঠ আছে বা এর তলায় বিরাট গর্ত আছে। পুলিশ কর্মীরা গর্তের ভেতরে চোখ রেখে তাজ্জব বনে গেলেন। গর্তটা বেশ গভীর। ভেতরে মৃতদেহ দেখা যাচ্ছে, কয়েকটা পচা গলা দেহ আর অসংখ্য হাড়গোড় কঙ্কাল দেখা যাচ্ছে। একটা দেহ সবে পচন ধরেছে, তার মানে কয়েকদিন আগেই তাকে। পুলিশ কর্মীরা আঁতকে উঠলেন। ইন্সপেক্টর অনিকেত এ দৃশ্য দেখে থাকতে না পেরে রতিকান্তকে এলো পাথারি চড় মেরে বললেন, তোরা করেছিস কি? তোরা কি মানুষ? তার গলাটা ধরে এলো। তিনি বাইরে গিয়ে অরুণ বরুণকেও এলে পাথারি মারতে লাগলেন। তাদের চিৎকার চন্দ্রানী আর কর্তামশাই শুনছে। তাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে। এতদিন ভোলাতান্ত্রিকের অশুভ শক্তির ফলে এ ঘরের কোনো দুর্গন্ধ কারোর নাকে আসেনি। এই রাজমহল ঘরটিতে রতিকান্তরা মেয়ে মানুষদের জোর করে ঢুকিয়ে তাদের নির্মমভাবে ধর্ষণ করে আধমরা বানিয়ে ফেলে দিত। তারপর তাদের টানতে টানতে পাশের ছোট ঘরটিতে নিয়ে গিয়ে এই গর্তের ভেতরে ফেলে দিয়ে ঢাকনা বন্ধ করে দিত। এই গর্তে তারা মরে পড়ে থাকত। তাই এই ঘরটিতে ঢোকার পর মেয়ে বউদের আর দেখা যেত না। এই জন্য তনয়া রাজমহলে জোরে আর্তনাদ শুনেছে, আর পাশের ছোট ঘরটিতে ক্ষীণ কণ্ঠের থেমে থেমে আর্তনাদ শুনেছে। কারণ এই ছোট ঘরটিতে টেনে এনে গর্তে ফেলার সময়
মেয়ে বউরা আর আর্তনাদ করার মতো অবস্থায় থাকে না। তাদের মুখ দিয়ে থেমে থেমে হালকা আওয়াজ বেরোয়। ফরেনসিক বিশেষজ্ঞরা এই ঘরটিতে এসে ঘরের ভেতরে মই দিয়ে নামলেন। তারপর কঙ্কাল, মৃতদেহ ইত্যাদি সব কিছু খুঁটিয়ে দেখতে লাগলেন। তনয়া কর্তামশাইয়ের ঘরে গেল। কর্তামশাই তার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে কিছু বলতে যাচ্ছে, কিন্তু পারছে না। তনয়া মিলি রূপ ধারণ করল। কর্তামশাইয়ের চোখ মুখের ভাব নিমেষের মধ্যে বদলে গেল। তাকে প্রচণ্ড ভীত দেখাচ্ছে। তনয়া বলল, তোরা কত মানুষের ক্ষতি করেছিস। তাদের আকুতি, মিনতি, কান্না, আর্তনাদ কিচ্ছু তোদের মন গলাতে পারেনি। ভেবেছিলি তোদের টিকি কেউ খুঁজে পেতে পারবে না। মনে রাখিস, বাপেরও বাপ থাকে। তোর ছেলে রতিকান্ত আর তার 2 ছেলে অরুণ বরুণের ফাঁসি হবে। ইতিহাসে ঘৃণার অক্ষরে তোদের নাম লেখা থাকবে। তোর ফাঁসি হবে না, এমনিতেই তো তুই মরে বেঁচে আছিস। জেলের কারাগারের অন্ধকার কুঠুরিতে তিলে তিলে মরবি তুই। যন্ত্রণা কাকে বলে টের পাচ্ছিস, আর আরও পাবি। সবাই তোদের গায়ে থুতু দেবে। পুলিশকর্মীরা ঘরে ঢুকে কর্তামশাইকে চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তুললেন। এবার পুলিশকর্মীরা চন্দ্রাণীকে দোতলা থেকে নামাচ্ছেন। তনয়া বলল, তৃষ্ণার মা কুয়ো থেকে জল তুলছিল। তুই পিছন থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি। বেচারা বাঁচার জন্য তোর কাছে কাতর প্রার্থনা করছিল, আর তুই কুয়োর বাইরে দাঁড়িয়ে কুয়োর দিকে মুখ বাড়িয়ে হাসছিলি। তৃষ্ণা কথাটা শুনে কাঁদতে কাঁদতে বসে পড়ল। নকুলকে ছাদ থেকে ফেলে দিয়েছিলি, তাই আমি তোকে নিচে ফেলে দিয়েছিলাম। এবার জেলের অন্ধকার ছোট কুঠুরিতে শুয়ে বাকি জীবন কাটাস। চোখের জলে, নাকের জলে এক হবে তোর। কেউ দরদ দেখাবে না। এতদিন সবাইকে কষ্ট দিয়েছিস, এবার কষ্ট কাকে বলে সেটা হাড়ে হাড়ে টের পাবি। চন্দ্রাণীর 2 চোখ বেয়ে জল পড়ছে। একজন মহিলা পুলিশকর্মী বললেন, ন্যাকা কান্না থামা। এত মানুষকে কষ্ট দিয়েছিস, তখন তো তোর হৃদয়ে একটু দয়া হয়নি? ডান্ডা মেরে কান্না থামিয়ে দেব। রতিকান্ত আর তার 2 ছেলে অরুণ বরুণের বাঁধন খুলে পুলিশকর্মীরা তাদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। তারা দেখল তনয়া একজন পুলিশকর্মীর পাশে বসে আছে। তনয়া তাদের দিকে তাকিয়ে বিদ্রূপের সুরে বলল, কেমন লাগছে? রতিকান্ত তার দিকে কটমট করে তাকিয়ে বলল, কে তুই? অন্য পুলিশকর্মীরা তনয়াকে দেখতে পাচ্ছে না। একজন রতিকান্তের হাতে লাঠির বাড়ি মেরে বলল, চুপ কর। তনয়া মিলির রূপ নিল। রতিকান্ত আর অরুণ ভয়ে কাঁপছে। রতিকান্ত কিছু বলতে গিয়ে পুলিশের ভয়ে বলতে পারল না। মিলি তারস্বরে হেসে বলল, বিচারে তোদের ফাঁসি হবে। এখন থেকে তোরা ফাঁসির জন্য তৈরি হ। এত মানুষের অভিশাপ বিফলে যাবে না। তোদের কষ্ট দেখে এবার সবাই খুশি হবে। মিলি এবার অরুণের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার দিদি পলিকে ধর্ষণ করে বেশ মজা পেয়েছিলি, তাই না? সেদিন তার আর্তনাদ শুনতে তোদের বেশ ভালো লেগেছিল। মিলি কষিয়ে একটা চড় মারল অরুণকে। অরুণের মুখ বেঁকে গেল। এবার সে বরুণের দিকে তাকিয়ে বলল, কলকাতার যাদবপুর থানায় তোর নামে ধর্ষণ, মারামারি, গুন্ডামি, নিষিদ্ধ মাদকদ্রব্য সেবন এরকম নানা মামলা দায়ের করা হয়েছে। এখানেও আকাজ, ওখানেও কুকাজ, এইসব করেছিস। কথায় আছে, ঢেকির স্বর্গে গেলেও ধান ভাঙে। তোরা কোনোদিন শোধরাবি না। এবার তুই সব মামলায় ফাঁসবি। এবার সে রতিকান্তর দিকে ফিরে বলল, শোন, তোর বাবাকে আমি অমন সাজা দিয়েছি। তোর পুরুষাঙ্গ অকেজো আমি করেছি। চন্দ্রাণীকে পঙ্গু কুৎসিত আমি বানিয়েছি। অরুণের এই বিদঘুটে কুৎসিত চেহারাও আমার জন্য হয়েছে। আমি আসার পরে এ বাড়িতে যেসব কাণ্ড ঘটেছে সব আমি ঘটিয়েছি।
তোরা কি ভেবেছিলি মাদুলি নিবি, বাড়ি মন্ত্রপুত করলে কোনো অশরীরী আত্মা তোদের ক্ষতি করতে পারবে না? ভোলাতান্ত্রিককে দিয়ে অশুভ শক্তি প্রয়োগ করে ভেবেছিলি তোদের নাগাল কেউ পাবে না। তোরা যা খুশি তাই করছিলি। যে হাত দিয়ে তোরা বাপ বেটারা এত পাপ কাজ করেছিস না, তোদের সেই হাত আমি কেটে দিলাম। মিলি কথাটা শেষ করার সাথে সাথেই প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে পুলিশ ভ্যানটি উল্টে গেল। পুলিশ ভ্যানটিকে উল্টে যেতে দেখে আশেপাশের লোকজন ছুটে এলো। ভেতরে আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে। লোকজন গাড়িটা একটু ঠেলতেই সেটা সোজা হয়ে গেল। রতিকান্ত, অরুণ আর বরুণের হাত থেকে রক্ত ঝরছে। তাদের সবার হাত ওপর থেকে কেটে নিচে পড়ে গেছে। তীব্র যন্ত্রণায় তারা ছটফট করছে। অথচ গাড়িতে থাকা পুলিশ কর্মীরা সবাই অক্ষত অবস্থায় রয়েছেন। এই ঘটনায় সবাই অবাক হলো। পুলিশ ভ্যান তাদের নিয়ে হাসপাতালে ছুটল। মুখার্জি বাড়ির কুয়োর ভেতরেও অনেক কঙ্কাল পাওয়া গেল। সুড়ঙ্গ ছোট ঘরের গর্ত, কুয়োর ভেতর থেকে কঙ্কালগুলো বের করে ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আর ছোট ঘরের গর্তের পচা গলা দেহগুলো ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হলো। পুলিশ কর্মীরা রতিকান্তদের আরেকটি বাড়ি রংমহলও সার্চ করলেন। সেখানে তারা কোনো সুড়ঙ্গ বা লাশ পেলেন না। প্রচুর মদের বোতল পেলেন। অর্পিতা হাসপাতালের বেডে শুয়ে আছে, সেলাইন চলছে। তার এক পাশের টুলে শশীকান্ত আর আরেক পাশের টুলে নিহার আর নকুল বসে আছে। পরমাদেবী অশক্ত শরীর নিয়ে এসেছেন। তিনি বললেন, হীরের জন্যই তোদের এত কষ্ট সহ্য করতে হলো। শশীকান্ত অর্পিতাকে বলল, হিরেটা কোথায় রেখেছ? এত কষ্ট পেয়েও হীরের কথা কাউকে বলনি। সেদিন আমি মাছরূপী ছেলেকে দেখে, তারপর তোমাকে সুড়ঙ্গে ওই অবস্থায় দেখে সহ্য করতে না পেরে তোমার দিকে তাকিয়ে বলতে চেয়েছিলাম, হিরেটের কথা বলে দাও। তুমি না সূচক মাথা নাড়িয়েছিলে। ওরা ভেবেছিল তুমি আমাকে হিরে দিতে বারণ করছো। অর্পিতা বলল, হিরে পেয়ে গেলে আমাদের সবাইকে ওরা মেরে ফেলতো। তাছাড়া ওই হিরে যাতে খারাপ মানুষগুলোর হাতে না পড়ে সেজন্য তোমার দিদা তোমাকে হিরেটা দিয়ে দিয়েছিলেন। সেটা আমি মৃত্যুর ভয়ে ওদের হাতে তুলে দিই কী করে? অর্পিতার সাহসিকতা আর ধৈর্যশীলতার কথা মনে করে সবার চোখে জল দেখা দিল। অর্পিতা এবার বলল, হিরেটি পাওয়ার জন্য নকুলের ঠাকুরদা আর জেঠু নকুলের বাবাকে নানাভাবে শাসাচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম নকুলের বাবা ভয়ে সেটি তাদের হাতে তুলে দিতে পারে। তাই একদিন তার কাছে জিজ্ঞাসা করলাম, হিরেটা কোথায় রেখেছ? নকুলের বাবা বলল, দিদার কাছ থেকে হিরেটা নিয়ে সে স্কুলের পিছনের মাটিতে পুঁতে রেখেছে। হিরেটা তার কাছে আমি চাইলাম। সে সুযোগ বুঝে হিরেটা সেখান থেকে তুলে এনে আমাকে দিয়েছিল। আমি সেটা লুকিয়ে নিয়ে নকুলের বাবাকে কিচ্ছু না বলে মাঠের দিকে গেলাম। মাঠে আমাদের 5 কাঠা জমি আছে। সেখানে বাবা ফসল চাষ করত। সেই জমির আল বরাবর একটা ছোট খেজুর গাছ আছে। সেই গাছটার নিচে আমি মাটি খুঁড়ে হিরেটি পুঁতে রেখেছিলাম। পুলিশকর্মীরা হিরেটা খুঁজে আনতে নকুল আর শশীকান্তকে সঙ্গে নিয়ে মাঠে গেলেন। খেজুর গাছটি এখন বড় হয়ে গেছে। পুলিশকর্মীরা লেবার দিয়ে গাছটির চারপাশটা খোঁড়াচ্ছেন। সবাই হিরেটি দেখার জন্য উৎসুক হয়ে আছে। লেবাররা গাছটির চারপাশ খুঁড়ে গাছটি প্রায় উপড়ে ফেলার জোগাড় হয়েছে, তাও হিরেটি পাচ্ছে না। তনয়া নকুলকে গাছটির গোড়ার একটা নির্দিষ্ট জায়গায় হাত দিয়ে দেখিয়ে বলল, এই শেকড়গুলোর তলায় হাত দাও। নকুল শেকড়গুলোর তলায় হাত দিল। তার হাতে শক্ত কিছু বাঁধল। সে সেটি টেনে বের করে আনলো। দেখা গেল এটিই হিরে। হিরেটি সারা গায়ে মাটি লেগে শক্ত হয়ে বসে আছে। তাও তার ভেতর দিয়ে কেমন একটা জ্যোতি বের হচ্ছে। কঠোর প্রহরায় হিরেটি পরীক্ষাগারে নিয়ে যাওয়া হলো। হিরেটি পরীক্ষা করে হিরে বিশেষজ্ঞরা বললেন, এটি দুষ্প্রাপ্য হিরে। এর দাম কয়েক কোটি টাকা।
পুলিশকর্মীরা হিরেটি শশীকান্তকে ফিরিয়ে দিতে গেলেন। সে বলল, হিরেটি আমি নেব না। এ হিরে আমার বিপদ ডেকে আনতে পারে। এই হিরে আমার দেশের মিউজিয়ামে রাখা থাক, আমরা সবাই সেটি দেখতে পারবো। শশীকান্তের এই সিদ্ধান্তে তার মা, স্ত্রী, 2 ছেলে ও তৃষ্ণা খুব খুশি হলো। হাসপাতালে অর্পিতার ঘরে পুরো পরিবার একসাথে রয়েছে। সবার মুখে হাসি। তনয়াও দাঁড়িয়ে আছে। নকুল তনয়াকে দেখিয়ে তার বাবা মা আর দাদাকে বলল, এর জন্যই আমি সব ফিরে পেয়েছি। এই বাড়িতে এসে আমাদের সব রকমের বিপদের হাত থেকে বাঁচিয়েছে। এর নাম তনয়া। আমার। তনয়া নকুলের কথার মাঝে বলল, বন্ধু। পরমা দেবী আর তৃষ্ণা অবাক হয়ে তাকিয়ে রইল তনয়ার দিকে। তনয়া বলল, আজ সবার কাছে আমি আমার পরিচয় দিচ্ছি। তোমাদের পাশের গ্রামের অসীম আর তার ছেলে বাবলুকে নিশ্চয়ই তোমরা চেনো। শশীকান্ত বলল, অসীম আমার ভালো বন্ধু। নকুলের চোখ ছলছল করছে। সে বলল, আমার ঠাকুরদার জেঠু পাঁচুগুন্ডার সাথে মিলে ওনাদের পুরো পরিবার শেষ করে দিয়েছে। নকুলের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শশীকান্ত বিস্ময়ের সাথে বলল, কি বলছিস তুই? ঠিক বলছি বাবা। শশীকান্ত আর অর্পিতা প্রচণ্ড ব্যথিত হলো। তনয়া পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলল, আমি সেই মিলি, এখনকার তনয়া। তনয়ার কথা শুনে সবাই প্রচণ্ড কষ্ট পেল। কারোর চোখে জল বাঁধ মানছে না। তনয়া বলল, আমি আমার প্রতিশোধ নিয়েছি, বাকি শাস্তি আদালত দেবে। মরে গেলে তো সব শেষ, তাই আমি চাই মরার আগে ওরা কষ্ট পেয়ে মরুক। সবাই চুপচাপ হয়ে গেল। সবাই তনয়ার পরিবারের মর্মান্তিক কাহিনী শুনে ব্যথিত হয়ে পড়ল। অর্পিতার বাপের বাড়ি যেখানে ছিল সেখানে ঘরদোরের চিহ্ন নেই। কর্তামশাইরা অর্পিতার বাপের বাড়ি ভেঙে চুরে তন্ন তন্ন করে হিরে খুঁজেছিল। সেখানে গ্রামবাসীদের সাহায্যে শশীকান্ত 2 কামরার বেড়ার ঘর তুলল। অর্পিতা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সেখানে উঠেছে। সাথে স্বামী, 2 ছেলে, শাশুড়ি মা আর তৃষ্ণা রয়েছে। ওরা আর মুখার্জি বাড়িতে ফেরেনি। শশীকান্ত আর অর্পিতা বাবলুকে দেখতে সরকারি মানসিক হাসপাতালে গেল। বাবলু এখন অনেকটাই সুস্থ। বাবলুকে দেখে অর্পিতা জড়িয়ে ধরে বলল, তুই আমাদের ছেলের পরিচয়ে আমাদের বাড়িতে থাকবি। আজ থেকে আমার 3 ছেলে। শশীকান্ত বাবলুকে বুকে জড়িয়ে ধরল। তনয়া এ দৃশ্য দেখে ভীষণ খুশি হলো। শশীকান্ত আর অর্পিতা বাবলুকে তার বাড়ি নিয়ে এলো। সবাই বাবলুকে আপন করে নিল। তনয়া নকুলকে বলল, তৃষ্ণাকে তুমি খুব ভালোবাসো সেটা আমি জানি। সেও তোমাকে খুব ভালোবাসে, তার হাত ছেড়ো না। তনয়া এবার তৃষ্ণার কানে কানে বলল, নকুলকে স্বামী হিসেবে পেলে খুশি হবে তো? তৃষ্ণা হতবাক হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। সে তো ওদের বাড়ির কাজের লোক। তনয়া বলল, দূর, কী সব ভাবছ? নকুলদা তোমাকে খুব ভালোবাসে। তৃষ্ণা এবার লজ্জা পেল। তনয়া পরমা দেবীকে বলল, ঠাকুমা, তৃষ্ণাকে তোমার নাতবউ করো। নকুল আর তৃষ্ণা একে অপরকে ভালোবাসে। তোমরা ছাড়া তৃষ্ণার যে আর কেউ নেই। পরমা দেবী হ্যাঁ সূচক মাথা নেড়ে তৃষ্ণাকে বুকে জড়িয়ে ধরলেন। তনয়া এবার সবার দিকে তাকিয়ে বলল, এবার আমি আসি। সবার বুক কেঁপে উঠল। নিমেষের মধ্যে সবার চোখে শ্রাবণের ধারা নামল। নকুল আর তৃষ্ণা কাঁদতে কাঁদতে বলল, যেতে দেব না তোমায়। পরমা দেবী বললেন, যে কটা দিন বাঁচি সে কটা দিন থাক আমাদের সাথে। তা হয় না ঠাকুমা, আমার কাজ শেষ। আমার মা কালী আমায় ডাকছে। এই বলে তনয়া কালী জঙ্গলের দিকে তাকালো। মা কালী তাকে হাত বাড়িয়ে ডাকছে, চলি। এই বলে তনয়া অদৃশ্য হলো। সবাই কাঁদতে লাগলো। তনয়া জঙ্গলে গিয়ে তেঁতুল গাছটার নিচে বসে তনয়া রূপে গুরুদেবকে স্মরণ করল। গুরুদেব শরীর ধারণ করে উপস্থিত হলেন। তনয়া তাকে প্রণাম করে বলল, আমার কাজ শেষ হয়েছে গুরুদেব। আমি এবার মা কালীর কাছে ফিরে যাচ্ছি।
মা আমাকে ডেকেছে। যা, মায়ের চরণে ঠাঁই নে। গুরুদেবের চোখেও জল দেখা গেল। তনয়া গুরুদেবকে প্রণাম করল। মা কালী হাত বাড়িয়ে তাকে ডাকছে। সে অদৃশ্য হয়ে কালী জঙ্গলের সুরঙ্গে চলে গেল। বেশ কয়েক বছর পরের কথা। রতিকান্ত আর তার 2 ছেলের ফাঁসি হয়েছে। কর্তামশাই আর চন্দ্রাণী প্রচণ্ড যন্ত্রণা পেয়ে জেলের অন্ধকার কুঠুরিতে মারা গেছে। পাঁচু আর তার সাগরেদরা জেলের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছে। ভোলাতান্ত্রিক প্রচণ্ড কষ্ট পেয়ে মারা গেছেন। কালুতান্ত্রিক এখনও স্টেশনে ভিক্ষা করেন। তিনি প্রচণ্ড কষ্টে আছেন। কর্তামশাইদের ভয়ে এলাকা ছাড়া লোকজনেরা এলাকায় ফিরে এসেছে। ঝন্টু আর তার স্ত্রী গ্রামে ফিরে এসে নতুন করে ঘর বানিয়ে বসবাস করছে। তার মেয়ে কমলা স্বামী সন্তান নিয়ে উত্তরপ্রদেশে সংসার করছে। কর্তামশাইরা যাদের যাদের জমিজমা জোর করে নিয়ে গিয়েছিলেন, শশীকান্ত তাদের সেসব জমিজমা ফেরত দিয়েছে। মুখার্জি বাড়ি এখন শয়তানের বাড়ি নামক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। রংমহল বাড়িটি বিক্রি করে দিয়ে শশীকান্ত পুরো টাকাটা জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছে। হিরেটি মিউজিয়ামে রাখা আছে। শশীকান্ত সরকার থেকে কয়েক কোটি টাকা পেয়েছে। সে জমি কিনে একটা সাদামাটা দোতলা বাড়ি করেছে। গ্রামে শশীকান্ত একটা বড় মন্দির করেছে। মন্দিরের পাশাপাশি 2টি কক্ষ। একটি কক্ষে শিবলিঙ্গ রয়েছে, আর একটি কক্ষে মা কালী আর মহাদেবের মূর্তির দুদিকে তনয়ার রূপের মূর্তি, অর্থাৎ একদিকে তনয়ার রূপের মূর্তি আর একদিকে মিলির রূপের মূর্তি রয়েছে। এখানকার লোকজন এখানে পুজো করে। মহাদেব আর মা কালীর সাথে এখানে তনয়ার পূজাও নিত্য হয়। রোজ এখানে কাঙাল ভোজন হয়। এখানকার লোকদের বিপদে আপদে শশীকান্তরা পাশে থাকে, দুস্থদের সাহায্য করে। এখানে গরিব বড়লোক সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করছে। নকুল আর তৃষ্ণার মেয়ে হয়েছে। তারা তার নাম রেখেছে তনয়া। আজ সেই তনয়ার মুখে ভাত। দূর দূরান্ত থেকে লোক আসছে। সবাইকে মন্দির চত্বরে খাওয়ানো হচ্ছে। শশীকান্তের গোটা পরিবার মন্দিরে উপস্থিত। পুজো হচ্ছে। উলুধ্বনি আর শাঁখের আওয়াজের চারদিক মুখরিত হচ্ছে। নকুল আর তৃষ্ণা তনয়ার মূর্তির দিকে চেয়ে রয়েছে। তাদের চোখ দিয়ে জলের ধারা নামছে। পেতনির প্রতিশোধের গল্প আজ শেষ হলো। খুব শীঘ্রই আসছি আরেকটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।